আমরা এখন এ ডলস হাউস থেকে এর সব কয়টি ব্রড কোশ্চেন পড়ব। এর সাথে সাথে আমার সাজেশনের বাইরেও ডিসকাস দ্য হচ্ছে নোরাস ক্যারেক্টার। এই যে প্রশ্নটা আছে যে ডিসকাস দ্য ক্যারেক্টার অফ নোরা হেমলেট ইন দ্য প্লে এ ডলস হাউস, এই কোশ্চেনটা আমরা মানে এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, তো আমরা কোনোটা ছেড়ে যাব না আর চেষ্টা করব এই একটা ভিডিওর মধ্যেই ডলস হাউসের যে চারটা বড় প্রশ্ন আছে চারটা বড় প্রশ্নটাই একটু কমপ্লিট করে দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। একটু বড় করে নিই পড়ার সুবিধার জন্য। ওকে, তো প্রশ্নটা হচ্ছে যে নোরার ক্যারেক্টারটা কি এখানে এ ডলস হাউস এর মধ্যে। উড ইউ কনসিডার নোরা এজ এ ট্র্যাজিক ক্যারেক্টার? তাহলে প্রশ্নটা কিন্তু যেভাবেই আসুক ট্র্যাজিক ক্যারেক্টার চাক, অথবা দেখা যাচ্ছে যে মানে নোরার ক্যারেক্টার চাক, ট্র্যাজিক ক্যারেক্টার চাক বা নোরার ক্যারেক্টার চাক, দুইটা প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। তাহলে প্রশ্ন একটু ঘুরাই দিলে আমরা একটু ঘাবড়ে যাব না। তাহলে নোরা হেমলেট ইজ আনডাউটলি মোস্ট আউটস্ট্যান্ডিং ক্যারেক্টার ইন ডলস হাউস, রাইটেন বাই হেনরিক ইসবসেন। তো এখানে আসলে এই যে মানে ফ্রান্স ভাষার শব্দ, তো বা রাইটারটাও দেখা যাচ্ছে ওই ভাষার, তো এই জন্য প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম হতে পারে। আর আমরা সরাসরি দেখা যাচ্ছে এই জাতীয় কথাগুলি না লিখে আমরা কিন্তু শুরুতে রাইটার সম্পর্কে দু একটা রাইটারের প্রশংসা করতে হয়, যে সে এই শতাব্দীর অন্যতম সেরা রাইটার, হি ইজ নোন ফর হিজ গ্রেটেস্ট নোভেলা, ফর এ ডল হাউস, এরকম করে আমরা দেখা যাচ্ছে দু একটা কথা তার জন্য লিখতে পারি। এবং এটা হচ্ছে এই নোভেলটা লেখার মাধ্যমে সে হচ্ছে যে ওই ভিক্টোরিয়ান এজ যেটা ছিল সেই এজটাকে তিনি হচ্ছে স্যাটারাইজ করছেন, এবং সেইখানে হচ্ছে যেই মেয়েদের যেই মানে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের উপরে যেই একটা ফোর্স ছিল সেই বিষয়টাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তো এইগুলো আমরা নিজের ভাষায় সাজিয়ে গুছিয়ে দু একটা লাইন লিখতে পারি। তো যাই হোক, আমি এখান থেকে একটু হুবহু পড়ি। নোরা Hilmar is undoubtedly the most outstanding character in Doll's House, written by Henrik Ibsen. In the play, Henrik Ibsen's feminist attitude is revealed throughout the character of হচ্ছে নোরা। তাহলে হেনরি মূলত দেখা যাচ্ছে মানে ফেমিনিস্ট অ্যাটিটিউড যেটা আছে সেটা মূলত নোরার ক্যারেক্টারের মাধ্যমে প্রকাশ করেছেন। তো ইসবেন artistically depict a woman pride try to her husband home through which her freedom is diminished. তো তার মানে এখানে হচ্ছে যে নাটকটিতে নোরা চরিত্রের মাধ্যমে যে নারীবাড়ি মনোভাবটা ফুটে উঠেছে, এবং হচ্ছে ইবসেন এখানে শৈল্পিকভাবে একটা নারীর যে দুর্দশা আছে সেটাকে চিত্রায়িত করেছেন। মানে একটা স্বামীর বাড়িতে একটা নারী হচ্ছে বাধা, যার মাধ্যমে তার মানে স্বাধীনতা বলতে কোনো কিছু থাকে না, কিংবা সে একটা ডলের মতো থাকে। এই নাটকটার নামও তো হচ্ছে ডল হাউস, এরকম আর কি। নেক্সট প্যারা হচ্ছে ল্যাক অফ পার্সোনালিটি অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে। আচ্ছা, আমি আরেকটা কথা বলে নিই। এই ভিডিওটা দেখার আগে হচ্ছে এই ডলস হাউসের সামারি আমি হচ্ছে গ্রুপে যেটা শেয়ার করে দিয়েছি সেখান থেকে অথবা ইউটিউব থেকে যেটা ভালো লাগে এরকম দুইটা বা তিনটা সামারি দেখে আসলে দেখা যাচ্ছে সামারি ক্লিয়ার না হলে নোভেলের উত্তর করাটা কিন্তু বেশ কঠিন, এবং নোভেলটার ক্যারেক্টার এবং ধারাবাহিকভাবে লেখাটা কিন্তু একটু কঠিন হয়ে যায়। আর অনেক ক্ষেত্রে নিজের বোঝারই যদি দুর্বলতা থাকে এবং যদি মনে হয় যে আমি পরীক্ষার খাতায় মোটামুটি বানায় টানায় দিয়ে আমি লিখে দিয়ে আসবো, স্যারও তো বুঝবে না, তো এরকম করলে আসলে কিন্তু ভালো একটা মার্ক পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে ফেলই চলে আসে। তো এই জন্য নিজেকে আগে একটু সামারিটা ভালো করে বুঝতে হবে, এরপরে দেখা যাচ্ছে মানে কোশ্চেনগুলো পড়লে আর কোনো অসুবিধা থাকে না। তো এখানে আমরা ফার্স্ট একটা দেবো নোরার ক্যারেক্টার বর্ণনা করতে গিয়ে ল্যাক অফ পার্সোনালিটি। হ্যাঁ, যে তার ক্যারেক্টারটা কিন্তু ডলের মতো, ডল যেভাবে রাখা হয় সেভাবেই ছিল। তো অ্যাট দ্য start of the play, Nora seems lack of distinct personality and appears like a blank state. তাহলে তার পার্সোনালিটিটা এমন যেন একটা ব্ল্যাঙ্ক স্টেটের মতো। She relies heavily on her husband and behaves as if she is completely servant to him. তো তার মানে অ্যাটিটিউডটা এরকম ছিল তার হাজব্যান্ডের প্রতি, যে সে একটা হচ্ছে ফাঁকা স্লেটের মতো, মানে তার স্বামীর উপরে সে খুব বেশি নির্ভর করে, এবং তার মানে স্বামীর সে সম্পূর্ণ অনুগত, এবং তার আচার আচরণ চলাফেরাটা সব কিছুই দেখা যাচ্ছে তার স্বামীর অনুগত। তার স্বামীর অনুমতি ছাড়া তিনি দেখা যাচ্ছে কোনো কিছু করেন না, এরকম কিছু। আর তার স্বামী হার হাজবেন্ড ট্রিট লাইক
এ পেট, তাকে একটা পেটের মতো দেখা যাচ্ছে আচরণ করে, পোষা প্রাণীর মতো। অ্যান্ড শি ইজ স্যাটিসফাইড উইথ দিস রোল, এবং এই চরিত্রেই সে অভ্যস্ত হয়ে গেছে। ফর দ্য পাস্ট 8 ইয়ার্স, গত 8 বছর ধরে নোরা হ্যাজ লিভড অ্যাজ এ হিলমার্স ডল লাইক ওয়াইফ, মাস্ট লাইক শি ওয়াজ হার ফাদার চেরিস্ট ডল হোয়াইল লিভিং আন্ডার হিজ রুফ। তো তার মানে দেখা যাচ্ছে যে গত 8 বছর ধরে হেমার পুতুলের মতো পুতুলের স্ত্রী হিসাবে জীবনযাপন করছেন, অনেকটা তার ছাদের নিচে থাকার সময় তিনি তার বাবার লালিত পুতুল, এরকম একটা বিষয় যেন। এরপরে আমরা পয়েন্টটা হচ্ছে ভেরি সাবমিসিভ অ্যান্ড লাভেবল ওয়াইফ। মূলত কিন্তু মানে হচ্ছে সেই নোরা খুবই একটা লাভেবল ওয়াইফ ছিল, স্বামীর খুব অনুগত ছিল। মানে পুরো নাটক জুড়েই কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পারি যে সে তার স্বামীর উপর খুব বেশি নির্ভর করে। পুরো নাটক জুড়ে নোরাকে একটা খুব নিবেদিত প্রাণ একটা স্ত্রী হিসাবে কিন্তু এখানে মানে ক্যারেক্টার হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে, যে তার স্বামীর সমস্ত চাহিদা সে পূরণ করে। একটা পুরুষতান্ত্রিক সমাজে একটা পুরুষের যত প্রত্যাশা থাকে সব কিছুই কিন্তু নোরা পূরণ করে। তার স্বামীকে সে গভীরভাবে ভালোবাসে, তার সুখ নিশ্চিত করার জন্য যত ধরনের প্রচেষ্টা করা যায় প্রত্যেকটা কাজই কিন্তু নোরা করে। নোরার দ্বারা একটি উল্লেখযোগ্য বিবৃতি এবং তার মানে ভালোবাসার প্রকাশ ঘটে, মানে প্রকাশটা হয় কিন্তু এই যে নিচে যে কোটেশনটা দেওয়া আছে, আই অ্যাম ফ্রি ফ্রম কেয়ার নাও টু বি অ্যাবল টু প্লে অ্যান্ড রোম উইথ দ্য চিলড্রেন, টু বি অ্যাবল টু কিপ দ্য হাউস বিউটিফুলি অ্যান্ড হ্যাভ এভরিথিং জাস্ট এ প্রভিড লাইক ইট। তো কোটেশনটা যদি সম্পূর্ণ সম্ভব হয় সম্পূর্ণ দিব, যদি সম্পূর্ণ সম্ভব না হয় তাহলে আই অ্যাম ফ্রি ফ্রম কেয়ার নাও, এতটুকু হলেও যেন আমরা কোটেশনটা একটু দেওয়ার চেষ্টা করি, টু বি অ্যাবল টু প্লে অ্যান্ড রোম উইথ দ্য চিলড্রেন, আর না হলে এতটুকু দিলেও চলবে আর কি। এরপরে একটা পয়েন্ট দেওয়া আছে ডিভয়েড অফ ফ্রিডম অ্যান্ড সেলফ আইডেন্টিটি। নাটকে ইবসেন আরও দেখান যে কীভাবে নারীরা স্বাধীনতা বা আত্মপরিচয় থেকে বঞ্চিত হয়েছে, এবং এইভাবে পুরুষতান্ত্রিক সমাজে পরিবারের পুরুষ সদস্যের উপরে দেখা যাচ্ছে সবাই নির্ভরশীল হয়ে পড়েছে, সেটা দেখাচ্ছে বলা হয়েছে। ইন দ্য প্লে ইবসেন ফার্দার শোজ হাউ উইমেন হ্যাভ বিন ডিপ্রাইভ অফ ফ্রিডম অ্যান্ড সেলফ আইডেন্টিটি অ্যান্ড দাস বিকাম ডিপেন্ডেন্ট অফ মেল ফ্যামিলি মেম্বার ইন এ পার্টিকুলার সোসাইটি। তো এখানে একটা কোটেশন দেওয়া আছে, ট্রোভিড আই ক্যান গেট অ্যালং এ বিট উইদাউট ইউর হেল্প, আমি তোমাকে ছাড়া একটি কিন্তু সামান্য মাত্র আলাদা হতে পারে না। তো ট্রোভিডস ইউজ অফ অ্যান্টি ফেমিনিস্ট ল্যাঙ্গুয়েজ ক্যান অলসো বি রিড ফ্রম ফেমিনিস্ট পার্সপেক্টিভ। তো এই ট্রোভিসের যে অ্যান্টি ফেমিনিস্ট ল্যাঙ্গুয়েজ যেটা তিনি ব্যবহার করেছেন সেটা কিন্তু ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকেও দেখা যেতে পারে। হি ইউজ অ্যানিমাল টার্মস টু ডিসক্রাইব নোরা, যেমন হচ্ছে পেট হিসাবে ফার্স্টে বলা হয়েছে, এবং এই যে স্কাইলাক হিসাবে বলা হয়েছে, স্কুরিল বলা আছে, সিঙ্গিং বার্ড হিসেবে বলা আছে, হুইজ ইমপ্লিজ দ্যাট হি ডাজ নট লাভ হার ইকুয়াল অ্যান্ড ট্রিটস হার লাইক এ পেট। তো তাকে দেখা যাচ্ছে সমানভাবে ভালোবাসে না, এবং তাকে যে ট্রিট করে এই ট্রিটটা অনেকটা পেটের মতো। আর একটা কোটেশন দেওয়া আছে, কাম কাম মাই লিটিল স্কাইলাক মাস্ট নট ড্রুপ হার উইংস, হোয়াট ইজ দিস, ইট ইজ মাই লিটিল স্কুরিয়াল আউট অফ টেম্পার। মানে হচ্ছে এখানে নারীবাদী ভাষা ব্যবহার করা যেতে পারে, আবার নারী বিরোধী দৃষ্টিকোণ থেকে পড়া যেতে পারে। তিনি নোরাকে বর্ণনা করছেন এভাবে, যেমন একটা পশুর মতো, যে স্কাইলাক আসো, কিংবা কাঠবিড়ালি আসো, কিংবা দেখা যাচ্ছে এই গান গাওয়া পাখি বলতে যা বোঝায় আর কি, এইগুলা তুমি আসো। তো এইগুলা দ্বারা দেখা যাচ্ছে এমনভাবে বিষয়টা বোঝাচ্ছে যে তিনি যেন তাকে সমানভাবে ভালোবাসেন না বা পোষা প্রাণীর মতো আচরণ করে। এরপরে আমরা একটা পয়েন্ট দেব, লাইফ অফ সেলফ ডেনিয়াল। তো এখানে আমরা আসলে আবিষ্কার করি যে নোরার যেই যখন মিসেস লিন্ডের সাথে কথা বলে তখন আমরা জানতে পারি যে নোরার অতীত জীবনটাও সুখে ছিল না। 8 বছর আগে তার স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়ে, এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তাকে হচ্ছে একটা বাইরের দেশে নিয়ে যেতে হয়েছিল তার উচ্চ মানে ট্রিটমেন্ট করানোর জন্য, এবং এজন্য তাকে অনেক মোটা অঙ্কের টাকাও ধার করতে হয়েছিল। তারপর তিনি তার পাওনাদারকে মাসিক অর্থ প্রদান করেছিলেন, এবং এই অর্থ প্রদান করার জন্য কিন্তু তার বাবারকে দেখা যাচ্ছে ওই মানে বাবার সইটা নকল করে কিন্তু এই কাজগুলো করতে হয়েছিল ব্যাংক থেকে লোন নেওয়ার মাধ্যমে। তো এই কারণে দেখা যাচ্ছে সেই মাসিক অর্থ প্রদান করার জন্য সে কিন্তু এখন খুব মিতব্যয়ীভাবে জীবনযাপন করে, নিজের যে বেসিক প্রয়োজন আছে প্রয়োজনগুলোকেও কিন্তু সে স্যাক্রিফাইস করে চলে। তো লাইফ অফ সেলফ ডেনিয়াল, আমি তো বাংলা পড়ে গেলাম, একটু দু এক লাইন ইংরেজিও পড়ি। নোরাস জয় ফেড ডিউ টু unfortunate event. Talking to Mr. Linde, we discovered that Nora's past life was not happy either. 8 years ago, her husband fell seriously ill and she had borrowed money to take him warmer climate at advice by doctors. Since then, she has been marketing month payment to her
ক্রিয়েডিওর। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটাই। তো এরপরে দেখা আছে ডিসকভার অ্যান্ড রিয়াকশন। তো ডিসকভার অ্যান্ড রিয়াকশনের মধ্যে মূলত এখানে ডিসকভার বলতে নোরার যেই মূল ক্যারেক্টারটা, এটা লাস্টে যেটা ফুটে ওঠে সেটা বোঝায়। এবং লাস্টে মানে হচ্ছে নোরা যখন হিলমারের সাথে কথোপকথন করতে চায় এবং এই যে আত্মবিশ্বাস এবং দৃঢ়তার সাথে কথোপকথন করে, তাকে প্রশ্ন করে, তা মানে সে যে তাকে বিশ্বাস করে নাই কখনো, এই বিষয়ে অভিযুক্ত করে। এবং চিকিৎসার বিষয়ে বলে যে আসলে আমি তো তোমার চিকিৎসার জন্য আমার বাবার সইটা নকল করে লোন নিয়ে এবং সেভাবে চলেছি, তোমাকে এত হায়ার ট্রিটমেন্ট করাছি, না হলে তো তুমি সুস্থ হতে পারতে না, তুমি তো হয়তো বা মারা যেতে বা ওভাবেই থাকতে। তোমার জন্য এত আমি স্যাক্রিফাইস করেছি এবং তোমার জন্য তোমাকে বিশ্বাস করে এইভাবে আমি তোমাকে না জানিয়ে যে তোমার আত্মসম্মানে বাঁধতে পারে বলে আমি এই কাজগুলো করেছি। এবং মাসে মাসে আমার বেসিক নিডগুলো প্রয়োজন না ফিল আপ না করে আমি দেখা যাচ্ছে প্রত্যেক মাসে মাসে সেখান থেকে আমি টাকা সেখানে আমি দিই যাতে তুমি ভালো থাকো সেই জন্য। তো তোমার জন্য আমি এত স্যাক্রিফাইস করছি, অথচ তুমি কিন্তু আমাকে বিশ্বাস করছিল না। তো এখানে একটা কিন্তু কোটেশন দেওয়া আছে, কাম কাম মাই লিটিল স্কাইলাক মাস্ট নট বি ড্রোভ হার উইংস, হোয়াট ইজ দিস মাই লিটিল স্কাইলাক আউট অফ টেম্পার। তো এখানে বলা হচ্ছে যে কাম কাম মাই লিটল স্কাইলাক, আসো আসো আমার কথা বলা পাখি আসো, মাস্ট নট বি ড্রপ হার উইংস, হোয়াট ইজ দিস, স্কাইলাক কী জিনিস, মাই লিটল স্কাইলাক আউট অফ টেম্পার, আমার ছোট কথা বলা পাখি এখন কিন্তু তার মানে টেম্পার হারায় ফেলছে আর কি। তো এখানে মূলত দেখা যাচ্ছে যে হেলমার কিন্তু কখনোই বুঝতে পারিনি একটা পুরুষতান্ত্রিক সমাজে যে একটা ডমিনেশন থাকে নারীদের প্রতি, যে একটা রোবটের মতো চলাফেরার জন্য যে একটা বিষয় যেটা থাকে, যে যেভাবে যা বলবো সেভাবেই চলতে হবে, মানে সেভাবেই থাকতে হবে, সেই বিষয়টা কিন্তু ফুটে উঠেছে। তো মূলত কিন্তু নোরাকে সে বুঝতে পারেনি, আসলে নোরার মতো ওয়াইফ হয় না, নোরার মতো ওয়াইফ যদি কেউ পায় তাহলে তো তার আর লাইফে অন্য কিছুর প্রয়োজন হয় না। কারণ হেমলেটের জন্য দেখা যাচ্ছে সে তার লাইফের সব কিছুই মানে স্যাক্রিফাইস করতে প্রস্তুত, কি স্যাক্রিফাইসও করেছে, এবং তাদের কিন্তু 3টা বাচ্চাও আছে। তো এরকম ফ্যামিলিতে কিন্তু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো কথা না। তো এরপরে হচ্ছে লাস্টে আমরা দেখতে পাই, দেয়ার ফর শি ডিসাইড টু লিভ হার ফ্যামিলি টু পার্স্ট হার ফ্রিডম ইমপ্লিফাই দ্য হাইডেন পাওয়ার অফ উইমেন। তো আমরা শেষে দেখতে পাই সে তার পরিবার তার বাচ্চা কাচ্চা ছেড়ে সে কিন্তু স্বাধীনতার খোঁজে সে কিন্তু চলে যায় এবং নারীর যে হাইডেন পাওয়ার আছে সেটা সে মানে দেখাতে চায়। টু সাম আপ, পরিশেষে এটা বলা যেতে পারে যে নোরাস ডিসিশন টু লিভ হার হাজব্যান্ড অ্যান্ড হার চিলড্রেন ওয়াজ গ্রেট শক টু দ্য অডিয়েন্স অফ দোজ ডেজ। তো নোরার যেই এই ডিসিশনটা ছিল তার হাজব্যান্ড এবং বাচ্চাদেরকে ছেড়ে চলে যাওয়া, এটা কিন্তু মানে পাঠকদের বা অডিয়েন্সদের কিন্তু অনেক শক করে। ইট ওয়াজ এ রেভলিউশনারি ডিসিশন, এটা যুগান্তকারী একটা পরিবর্তন। ওমেন্স হ্যাড অলওয়েজ বিন সাবজেক্টেড বাই দেয়ার হাজব্যান্ড, but here was a woman who had dared to challenge his husband authoritatively and hard works out of home to discover her own identity and establish her individuality. মানে ওই যুগে নারীদের সর্বদা মানে বশ্যতার মধ্যে রাখা হয়েছিল, কিন্তু এখানে নোরা এমন একটা ক্যারেক্টার ছিল যে তার স্বামীর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার সাহস করেছিল এবং নিজের পরিচয়টা আবিষ্কার করার জন্য, নিজের ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করার জন্য সে তার বাড়ি তার মানে পরিবার থেকে চলে আসছিল, যেটা একটা যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখানো হয়েছিল। এটা একটা মানে যাক, এটাই মূলত মানে এই প্রশ্নের উত্তর। তবে এই জিনিসটা একটা ফেমিনিজমের বিষয়টাই চলে আসছে আর কি। আশা করি এই প্রশ্নটা বুঝতে পেরেছেন। আমরা পরের প্রশ্নে চলে যাব।